হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি মুভি মেলার পক্ষ থেকে নাকি আরেকটি গল্প নিয়ে। প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। চলেন বেশি কথা না বলে এই গল্প শুরু করা যাক। স্বামী থাকা সত্ত্বেও জিয়ান নামের এই মাঝবয়সী এই মহিলা তার দুই মেয়েকে নিয়ে চীনের প্রত্যন্ত এক গ্রামে নিজের মা আর বোনের সাথেই থাকে। আর জিয়ানের স্বামী থাকে চাচাং নামের চায়নার একটি শহরে। আসলে পরিবারের অমতেই জিয়ানকে বিয়ে করেছিল তার স্বামী। আর সেই কারণেই এতগুলো বছর জিয়ানকে মায়ের বাড়িতেই থাকতে হয়েছে। তবে এবার সবকিছু বদলাতে চলেছে, কারণ তার স্বামী ঠিক করেছে থাইল্যান্ডে গিয়ে তারা সবাই একসাথে সেটেল হবে। তাই জিয়ানও আগামীকাল বাচ্চাদের নিয়ে চাংচাও শহরের উদ্দেশ্যে রওনা দিবে। যাওয়ার আগে শেষবারের মতো সবাইকে একসাথে ডাম্পলিং বানানো শেষ হতেই জিয়ানের একটি আন্টি এসে তার হাতে একটি ফোন নাম্বার ধরিয়ে দেয়। নাম্বারটা তার কাজিন ইয়াজিং এর, যে হংকং শহরে থাকে। যে কোনো প্রয়োজনে চাইলে জিয়ান যেন তার সাহায্য নিতে পারে। তো পরের দিন জিয়ান বাচ্চাদের নিয়ে পৌঁছে যায় চাংচাও শহরে। স্টেশনে তাকে রিসিভ করতে আসে তার স্বামী মিস্টার হানচো। স্বামীর সাথে সে জীবনই প্রথম বাবার মতো সেখানে তার শিশুদেরকে দেখে। তবে শাশুড়ির কথা শুনে জিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বলে, কয়েক বছর আগে আমার ছেলেকে থাইল্যান্ডের ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে দিয়েছি। আমার ছেলে এখন নতুন স্ত্রীর ব্যবসা সামলানোর জন্য থাইল্যান্ডে থাকে। ওর স্ত্রী দেখাশোনার জন্য একজন কাজের লোক প্রয়োজন। চাইলে তুমি সে কাজ করার জন্য ওর সাথে থাইল্যান্ডে যেতে পারো। কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারে না জিয়ান, কান্নায় ভেঙে পড়ে। কারণ স্বামীর দ্বিতীয় বিয়ের ব্যাপারে সে কিছুই জানতো না। সে ভেবেছিল স্বামী আর সন্তানদের নিয়ে থাইল্যান্ডে গিয়ে সারা জীবন একসাথে সুখে কাটিয়ে দেবে, কিন্তু এখন হঠাৎ করে কি সিদ্ধান্ত নেবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর হানজো তাদেরকে ওই শহরে ছোট্ট একটা রুমে এনে থাকতে দেয়। তো ওই দিন জিয়ান সবার জন্য ডাম্পলিং বানায় আর খাওয়ার জন্য হানজো জানিয়ে দেয় আগামীকালই সে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে। তখন জিয়ান প্রথমবারের মতো প্রতিবাদ করে, বলে, আমি শুধু তোমার আর তোমার পরিবারের সেবা করতে পারবো। তোমার স্ত্রীর কাজের লোক হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এর চেয়ে ভালো হয় তুমি আমাদের নিয়ে হংকং শহরে সেটেল হয়ে যাও। দুজনে মিলে কাজ করব, বাচ্চাদের স্কুলে ভর্তি করাবো। কিন্তু হানজু জানিয়ে দেয় সে আগামীকালই থাইল্যান্ডে চলে যাবে। এই কথা বলি সে ওদেরকে একা ফেলে সেখান থেকে চলে যায়। বাচ্চারা পেছন থেকে ডাকলেও সে তাদের দিকে আর একবারও ফিরে তাকায় না। পুরোপুরি ভেঙে পড়া জিয়ান বুঝতেই পারছিল এখন সে কি করবে। ফিরে গেলে তার মা সব শুনে ভীষণ কষ্ট পাবে। আবার এই অচেনা শহরে বাচ্চাদের নিয়ে সে কিভাবেই টিকে থাকবে। শেষমেশ জিয়ান সিদ্ধান্ত নেয় যা কিছু হয়ে যাক, এই শহর থেকে সে জীবনযুদ্ধ শুরু করবে। আর তার প্রথমেই দরকার একটা কাজ। কিন্তু এখানকার ভাষা আলাদা হওয়ায় কেউ ঠিকঠাক ভাবে তার কথা বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত এক বৃদ্ধ দম্পতির দোকানে গিয়ে সে কাগজে লিখে জানায় যে তার একটা কাজ দরকার। সেখানে তাকে প্লাস্টিকের ফুল বানানোর কাজ দেয়া হয়। মহিলাটি অবাক হয়ে দেখে জিয়ান এক দেখাতেই কাজটা শিখে ফেলেছে। তাই সে খুশি হয়ে তাকে কাজটা দিয়ে দেয়। সেদিন রাতভর জিয়ান জেগে কাজ করে সব ফুলের ফিটিং শেষ করে পরদিন ভোরে জমা দেয় এবং বদলে কিছু টাকা পায়। তো পরের দিন রাতে সব কাজ শেষ করে সকালে জমা দিতে বের হওয়ার সময় হঠাৎ করে ছোট মেয়ে ব্যাং অনেক অসুস্থ হয়ে পড়ে। পরে বড় মেয়েটা মাকে বলে, তুমি বোনের কাছে থাকো, আমি এগুলো দোকানে দিয়ে আসছি। কিন্তু বের হওয়ার পরে সে রাস্তা ভুল করে অন্যদিকে চলে যায়। এদিকে জিয়ান মেয়ের জন্য দুশ্চিন্তায় পড়ে দোকানে গিয়ে জানতে পারে সে বেশ অনেক আগেই সে এখান থেকে বেরিয়ে গিয়েছে। শেষে জিয়ান বাড়ি ফিরে দেখে বেয়ে ঠিকই ফিরে এসেছে, আর মেয়েকে দেখে সে রেগে বকা দিতে শুরু করে। কিন্তু ছোট মেয়েটা জানায় আপু রাস্তায় হারিয়ে অন্যদিকে চলে গিয়েছিল আর রাস্তায় পড়ে তার পায়ে ব্যথা পেয়েছে। এই কথা শুনে জিয়ানের রাগ মুহূর্তেই ভেঙে যায়। সে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে। তবে কিছুক্ষণ পরেই সে দোকানে বৃদ্ধ দম্পতি ছুটে এসে জিয়ানকে জানায় এই এলাকায় পুলিশ চেকিং শুরু করেছে। জিয়ানদের কাগজপত্র দেখে তারা বুঝতে পারে তাদের শহরে থাকার পারমিশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
তাই এখনই এখান থেকে পালাতে হবে। আর দেরি না করে জিয়ান আর তার আন্টিকে দেওয়া ফোন নাম্বারে ফোন করে কাজিন ইয়াজিনকে সবকিছু জানায়। এরপরই তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে জিয়ান আর তার বাচ্চারা। সে বৃদ্ধ দম্পতি নিজেরাই ব্যবস্থা করে তাদের একটা বোটে তুলে দেয়। এই উপকারী মানুষগুলোকে বিদায় জানিয়ে জিয়ান পা বাড়ায় এক নতুন অনিশ্চিত ভবিষ্যতের দিকে। হংকং পৌঁছে জিয়ানের কাজিন ইয়াংজিং তার কাগজপত্র ঠিক করে দেয় এবং থাকার জন্য এক বাড়িতে নিয়ে যায়, যেখানে অল্প জায়গার মধ্যে অনেক মানুষ বসবাস করে। বাড়ির মালিক হংজিং কোনো অ্যাডভান্স ছাড়াই জিয়ানকে একটা ছোট্ট রুম দেয়, এমনকি বলে আগামী 3 মাস ভাড়াও দিতে হবে না। সেই সাথে কমন কিচেন ব্যবহার করার অনুমতিও দিয়ে দেয়। এতটা সহানুভূতি পেয়ে জিয়ান কৃতজ্ঞতা জানিয়ে রুমে চলে যায়। পরে তিনি সে কাজ খুঁজতে এক হসপিটালে যায়, কারণ জিয়ান একজন প্রশিক্ষিত নার্স। কিন্তু সেখানে তাকে জানিয়ে দেওয়া হয় হংকং এর নতুন নিয়ম অনুযায়ী অন্য শহর থেকে আসা কাউকে সরকারি চাকরি দেয়া হবে না। হতাশ জিয়ান ছোটখাটো কাজের আশায় ধারে ধারে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত এক রেস্টুরেন্টের বাইরে কর্মী নিয়ে নিয়োগের নোটিশ দেখে সে ম্যানেজারের কাছে গিয়ে বলে সে খুবই পরিশ্রমী আর সে যে কোনো কাজই করতে পারবে। তার কথা শুনে ম্যানেজার তাকে নিয়ে আসে রেস্টুরেন্টের পিছনে। ডিশওয়াশারের একটা পোস্ট খালি আছে জেনে জিয়ান কিছুই না শুনে কাজ করতে রাজি হয়ে যায়। তবে কিচেনের নোংরা অবস্থা দেখে তার মাথা ঘুরে যায়, তবে নিজেকে শান্ত করে সে প্রথমে ধুয়ে মুছে জায়গাটা পরিষ্কার করে নেয়। এরপর কাজে লেগে পড়ে। বাড়ি ফিরে এসে বড় মেয়ে বেকে জানায় সে চাকরি পেয়ে গেছে। প্রতিদিন ভোর 6টায় বের হতে হবে, তাই বে এই বোনকে নিয়ে ঠিক সময় স্কুলে যাবে। আসলে তার মধ্যে জিয়ান তার 2 মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছে। চাকরির খবর শুনে বাড়ির মালিক অংজিং খুশি হয়ে যায়, কিন্তু সে জানে সামান্য বেতনে থাকা খাওয়া আর বাচ্চাদের খরচ চালানো ভীষণ কঠিন হবে। তাই সে জিয়ানকে জানায় মালিকের স্ত্রী ডায়াবেটিসে আক্রান্ত, প্রতিদিন ভোরে ভ্যাকসিন দিতে হয়। জিয়ান যেহেতু একটি নার্স, তাহলে এই কাজটা সে করলে কিছুটা এক্সট্রা ইনকাম হবে। আর জিয়ান খুশি মনে রাজি হয়ে যায়। এরপর থেকে জিয়ানের দিন শুরু হয় ভোর 4টায়। প্রথমে সে তাদের ধর্ম অনুযায়ী মালকিন হংজিং এর মূর্তির সামনে প্রার্থনা করে, তারপর ভ্যাকসিন দিতে চলে যায়। আর সেখান থেকে সোজা রেস্টুরেন্টের ডিশ ধোয়ার কাজে নেমে পড়ে। এভাবেই তার জীবনের যুদ্ধ চলতেই থাকে। তো প্রথম মাসে বেতন পেয়ে জিয়ান কিছু টাকা মায়ের কাছে পাঠিয়ে দেয়, কারণ সে ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। টাকা না পাঠালে তার মা আর বোন অসহায় হয়ে পড়তো। তবে বাড়িতে টাকা পাঠাতে গিয়ে এখানকার সম্পূর্ণ ভাড়া দিতে পারে না। তবে মালকিন হংজিং খুবই ভালো একজন মানুষ ছিল। তার এই অল্প টাকায় খুশি মনে করে রেখে দিত আর বলতো যখন পারো অল্প অল্প করে পরিশোধ করে দিও। আশেপাশে এত ভালো মানুষ পেয়ে জিয়ান সত্যি অনেক খুশি হয়। বাচ্চারা কার্টুন দেখলে ইংরেজি নিজে নিজে শিখে গিয়ে জায়গা করে দিত। সেই বাড়িতে আরো থাকতো 2জন সুন্দরী মেয়ে যারা মডেল হওয়ার চেষ্টা করছিল। সবাই জিয়ান আর তার বাচ্চাদের অনেক ভালোবাসে, শুধুমাত্র একজন লোক ছাড়া। সে ছিল ভীষণ বদমেজাজি, নিজে কোনো কাজ তো করতোই না, স্ত্রীর টাকায় চলতো। অথচ সারাদিন স্ত্রীকে মারধর করতো। আর তার স্ত্রী রাতে বাইরে কাজ করতে বলে সে সন্দেহ করত মেয়েটা খারাপ কিছু করছে। তবে এর প্রতিবাদ করে তার পাশে রুমের লোকটা, যে তার স্ত্রীকে চাকরি দিয়েছে ট্রাম স্টেশনে, সে বলে তোমার স্ত্রী খুবই পরিশ্রমী আর ভালো একজন মেয়ে, একটু বেশি টাকা ইনকাম করার জন্য রাত জেগে ট্রাম পরিষ্কার করার কাজ করে। আর এই কথা শুনে জিয়ান নিচে নেমে এসে বলে সেও রাতে ট্রাম পরিষ্কার করার কাজ করতে চায়। ভ্যাকসিন দেওয়া আর রেস্টুরেন্টের ডিশ পরিষ্কার করার পরেও জিয়ান বুঝতে পারে এই কাজগুলো তার পর্যাপ্ত টাকা হচ্ছে না, তাই আরো একটা কাজের দরকার। তো যাই হোক, পাশের লোকটা তাকে আশ্বস্ত করে বলে সে কাজের ব্যবস্থা করে দিবে। এদিকে উপরতলায় হঠাৎ করে তার ছোট মেয়ে প্যাং সেই বদমেজাজি লোকটার সাথে ধাক্কা খায়। লোকটা রেগে গিয়ে প্যাংকে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে বড় মেয়ে ব্যাগ দৌড়ে গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসে। লোকটা যখন জিয়ান আর তার বাচ্চাদের উদ্দেশ্য করে বাজে বাজে কথা বলতে থাকে, এই কথা শুনে জিয়ানা
সহ্য করতে না পেরে লোকটার দিকে তেড়ে যায়। এখনই মালকিন হংচিং এসে মাঝখানে দাঁড়িয়ে যায়। জিয়ান আর বাচ্চাদের ছাড়িয়ে নেয় এবং লোকটাকে শেষবারের মতো কড়া ভাষায় সাবধান করে দেয় এবং জিয়ানও বাচ্চাদের নিয়ে ছাদে চলে যায়। সেখানে প্যাং কাঁদতে কাঁদতে বলে তারা গরিব গ্রাম থেকে এসেছে আর তার মা রেস্টুরেন্টে ডিশ ধোয়। এই কারণে নতুন স্কুলের বন্ধুরা তাকে নিয়ে অনেক বেশি কথা শোনায়। জিয়ান ভিতরে ভিতরে ভেঙে পড়লেও নিজেকে সামলে বলে, আমরা এখানে নতুন বলেই মানুষ এমন কথা বলছে আর খুব শীঘ্রই তোমার মা একটা ভালো চাকরি খুঁজে নেবে, তখন সবাই তোমাকে ভালোবাসবে। এরপর জিয়ান যখন বাচ্চাদের দুষ্টুমি করছিল, তাদের মন ভালো করার চেষ্টা করছিল, ঠিক তখনই একজন লোক ছাদে আসে, জানায় সেই ছাদে চিলেকোঠায় থাকে। এই কথা শুনে জিয়ান ভদ্রভাবে ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে লোকটা বলে, যখন খুশি তোমরা ছাদে আসতে পারো। এরপর সে নিজের পরিচয় দেয়, তার নাম জ্যাং, তবে সবাই তাকে আঙ্কেল ডেজার্ট বলে রাখে। বাচ্চারা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কেন এমন নামে রাখা হয়? জ্যাং বলে, আমি মিষ্টি জাতীয় খাবার বিক্রি করি, এই কারণে আমার নাম হয়ে গিয়েছে আঙ্কেল ডেজার্ট। এই বলে তাদেরকে ডেজার্ট খাওয়ানোর আমন্ত্রণ জানায়। আর জিয়ানও তার মেয়েরা তার জিনিসপত্র এগিয়ে দিতে সাহায্য করে। এদিকে নতুন বছরের আগমন উপলক্ষে হংকং শহরে ধীরে ধীরে উৎসব মুখর হয়ে ওঠে। জিয়ান তার মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখে, কিন্তু সেই চিঠির স্ট্যাম্প দেখে তার বোন সন্দেহ করে জিয়ান এখনো হংকং এ কেন। তার তখন স্বামীর সাথে থাইল্যান্ডে থাকার কথা। আসলে জিয়ান চিঠিতে মিথ্যা লিখেছিল যে তার শাশুড়ি খুবই অসুস্থ, তাই তারা এখনো হংকং এ আছে এবং শীঘ্রই থাইল্যান্ডে যাবে। অথচ বাস্তবে তার স্বামী তাদের চিরদিনের মতো একা ফেলে চলে গিয়েছে। সংসার চালাতে জিয়ান একসাথে 3টা কাজ করছে, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করছে আর রাতে বেলা ট্রাম পরিষ্কার করে কাজ করার সময় বাড়িতে বাচ্চাদের দেখাশোনা করতো হংচিং। নতুন বছর উপলক্ষে জিয়ান সবাইকে নিজের বানানো ডাম্পলিং খাওয়ায় আর সেই ডাম্পলিং খেয়ে সবাই খুশিতে প্রশংসা করে। ট্রাম্পের কাজ দেওয়া সেই বয়স্ক লোকটাও বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসে। এরপর সবাই নিচে নেমে একসাথে নতুন বছর উদযাপন করে। এভাবে কিছুটা সময় কেটে যায়, কিন্তু একদিন ডিশ ধোয়ার সময় হঠাৎ ধাক্কা খেয়ে জিয়ান পড়ে যায়। অনেক চেষ্টা করেও সে উঠতে পারে না। পর রাতে ট্রামে কাজ করতে গিয়ে সে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে। তারপর বহু কষ্টে রাস্তা দিয়ে হেঁটে হামাগুড়ি নিয়ে বাড়িতে সিঁড়িতে উঠে জিয়ান ঘরে ফিরে আসে। মায়ের এই অবস্থা দেখে বাচ্চারা দৌড়ে সবাইকে ডেকে আনে আর হংজিং তাকে দ্রুত হসপিটালে পাঠিয়ে দেয়। ডাক্তার জানায় তার মেরুদণ্ডে ফাটল ধরেছে, এত পরিশ্রমের কাজ সে আর করতে পারবে না, আর কয়েকদিন হসপিটালে বিশ্রামের জন্য থাকতে হবে। তখন জিয়ান কাঁপা কাঁপা গলায় বলে, ব্যথা কমানোর ঔষধ দিয়ে দিন, আমার 2টো সন্তান রয়েছে, কাজ না করলে তারা না খেয়ে থাকবে। তবু তাকে কয়েকদিন হসপিটালেই থাকতে হয় আর সেই সময় হংজিং তার বাচ্চাদের দেখাশোনা করে। এরপর বাড়ি ফিরলেও বহুদিন সে ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারে না। নিয়ম অনুযায়ী রেস্টুরেন্টে থেকে চিকিৎসা খরচ যাবৎ কিছু টাকা দেওয়ার কথা ছিল, আর এই দুর্দিনে সে টাকাটা পেলে অন্তত কিছুদিন সংসার চলতো। কিন্তু ম্যানেজার সরাসরি না করে দেয়, সে কোনো টাকা দেবে না, উল্টো অসুস্থতার ভান করে থাকা লোভী বলে তাকে অপমান করে। এদিকে সেই বয়স্ক লোকটা জানায় ট্রাম্পের মালিক সিদ্ধান্ত নিয়েছে অন্য শহর থেকে আসা বহিরাগতদের আর কাজে রাখা যাবে না। ফলে রাতের ট্রাম পরিষ্কারের চাকরিটাও চলে যায়। জিয়ানের সব মিলিয়ে চরম হতাশা আর দুর্ভোগে পড়ে যায়। এমনকি বাচ্চাদের খাওয়ানোর টাকা পর্যন্ত তার কাছে ছিল না। এ অবস্থায় জিয়ান সিদ্ধান্ত নেয় ছাদ থেকে পড়ে গিয়ে জীবন শেষ করে দিবে। ঠিক তখনই তার ছোট মেয়েটা এসে ছড়া বলতে শুরু করে। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত বদলে ফেলে। তারা জিজ্ঞেস করে তার কি হয়েছিল। জিয়ান বলে সে খুবই ক্লান্ত, জীবন যুদ্ধে হেরে যাচ্ছে। এই কথাগুলো পাশ থেকে শুনে ফেলে আঙ্কেল ডেজার্ট। তখন সে বাচ্চাদের ডেকে বলে এখন থেকে সেই তাদের খাওয়াবে। এই কথা শুনে জিয়ান চরম কৃতজ্ঞতার কান্নায় ভেঙে পড়ে।
তারপর আঙ্কেল ডেজার্ট তাদের জন্য রান্না করে নিজে সুস্বাদু ডেজার্ট খাওয়ায়। তখন জিয়ান জিজ্ঞেস করে তিনি এসব কোথায় বিক্রি করেন। সে বলে সমুদ্র বন্দরের সামনে। তো পরের দিন ভোরবেলা আঙ্কেল ডেজার্ট জিয়ানকে নিয়ে যায় সেই সমুদ্র বন্দরে এবং বলে প্রতিদিন ভোর 6:30টার দিকে এখানে মানুষ জড়ো হয়। ফ্রাইড চিকেন, ফিশ বল, স্যুপ সহ নানান খাবার বিক্রি হয়, কিন্তু কেউ ডাম্পলিং বিক্রি করে না। তুমি খুব ভালো ডাম্পলিং বানাতে পারো, তাই তার এই ব্যবসাটাই শুরু করা উচিত। আঙ্কেল ডেজার্টের এই আইডিয়া অনুযায়ী জিয়ান প্রথমে নিজের রিং বিক্রি করে তারপর উকিলের সাহায্যে রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে থেকে তার প্রাপ্য টাকাটা বুঝে নেয়। পরদিন আঙ্কেল ডেজার্ট তাকে আবার সঙ্গে করে নিয়ে আসে। তারপর তারা চলে আসে পুরনো মালামাল ক্রয় বিক্রয়ের বাজারে। সেখান থেকে জিয়ান একটা পুরনো কার্ড কিনে নেয়। এরপর ডাম্পলিং বানানোর জন্য দরকারি সব জিনিসপত্র জোগাড় করতে শুরু করে। মাংস আর ডিমও কিনে ফেলে। তো যাই হোক, পরের দিন ভোরবেলা সে আবার চলে আসে সে সমুদ্র বন্দরে। আঙ্কেল ডেজার্ট সেখানে থাকা সবার সাথেই জিয়ানের পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পরে কাস্টমারের ভিড় শুরু হয়। আশেপাশে সবাই ঠিকঠাক বিক্রি করেও কেউ জিয়ানের ডাম্পলিং কিনছিল না, কারণ ওই শহরের মানুষ এই খাবারটা আগে কখনো দেখেনি। আর জিয়ান নিজেও খুব একটা কনফিডেন্স ছিল না। ঠিক তখনই পুলিশ এসে সবাইকে তাড়িয়ে দেয়। জিয়ান কারণ জানতে চাইলে আঙ্কেল ডেজার্ট জানায় তারা আসলে টার্মিনালের ভিতরে যেখানে মানুষের চলাচল বেশি সেখানে দোকান বসানোটা নিয়মের বাইরে। তাই পুলিশ মাঝে মাঝে এসে তাদেরকে তাড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে জিয়ানের একটা ডাম্পলিংও বিক্রি হয়নি। এরপর তারা বাজারে চলে আসে। অনেক রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও সেখানে কেউ তার কাছ থেকে কিছুই কেনে না। এক সময় সে খেয়াল করে ডাম্পলিংগুলো নষ্ট হয়ে গেছে, তাই বাধ্য হয়ে সবগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়। যে আর নিজের কান্না ধরে রাখতে পারে না। তার মনে হতে থাকে সব পরিশ্রম যেন বৃথা গেলেও। বাড়ি ফিরে দেখে বাচ্চারা এখনো ঘুমায়নি। সে তাদের একটু বকাঝকা করে ঘুমোতে পাঠিয়ে দেয়। এরপর হতাশ হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। হংচিং বুঝে যায় জিয়ানের ব্যবসা একদমই ভালো যায়নি। তখন হংচিং তাকে ডিনারের জন্য ডেকে নিয়ে বলে, আমিও তোমার মতো শূন্য থেকে শুরু করেছিলাম। তোমার মতোই আমার স্বামীও আমাকে একা ফেলে চলে গিয়েছিল। আর আসছিল তোমার প্রথম ব্যবসার প্রথম দিন। কেউ একদিনই সফল হয়ে যায় না, তাই চেষ্টা করে যাও। আমি বিশ্বাস করি তুমি সফল হতে পারবে। প্রয়োজনে আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখো। আমার কর্কশ কণ্ঠস্বর দিয়ে সব কাস্টমার ডেকে নিয়ে আসবো। এই খারাপ সময়ে এমন একজন সাপোর্ট আর পাশে পেয়ে জিয়ান নিজেকে ধন্য মনে করে। পরদিন সে আবারও ডাম্পলিং বিক্রি করতে আসে। অনেকক্ষণ পর কয়েকজন স্কুল স্টুডেন্ট এসে খুশি হয়ে জিয়ান প্রচন্ড খুশি হয়ে সার্ভ করে। একটু খেয়ে তারা খাবারের অনেক প্রশংসা করতে থাকে। এত প্রশংসা শুনে জিয়ান খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এসব দেখে আঙ্কেল ডেজার্টও ভীষণ আনন্দিত হয়। তো কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক কাস্টমার জড়ো হয়ে যায়। কাস্টমার ফিরে জিয়ান যখন একেবারে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক তখনই আবার পুলিশ চলে আসে। এদিকে পুলিশ দেখে সব স্ট্রিট ফুডের দোকান বাড়াতে শুরু করে। দোকান বন্ধ করার সময় জিয়ানের একটা পাত্র নিচে পড়ে যায়, তবে একজন অফিসার সেটা তুলে দিয়ে তাকে দ্রুত চলে যেতে বলে। এরপর একদিন এক বয়স্ক লোক ডাম্পলিং খেতে খেতে বলে, তোমার ডাম্পলিং এর টেস্ট ভালো, তবে আর একটু ভালো করতে হবে। ময়দা দিয়ে বানানো স্কিনটা একটু বেশি মোটা, এটাকে আরো পাতলা আর স্মুথ করতে হবে। কিন্তু এটা কোনো বিষয় না, স্ট্রিট ফুড কখনো পারফেক্ট হয় না। কিন্তু এই কথাটা জিয়ান খুব সিরিয়াসলি নিয়ে নেয়। তাই বাড়িতে ফিরে এসে পাতলা স্কিনের ডাম্পলিং বানানোর চেষ্টা করে। তবে বাচ্চারা খেয়ে জানায় তেমন কোনো পরিবর্তন হয়নি। এরপর সে বারবার করে চেষ্টা করতে থাকে আর প্রতিবার খাবার টেস্ট করানোর জন্য হংচিং কাছে নিয়ে যায়। তবু কিছুতেই পারফেক্ট হচ্ছিল না। শেষমেশ নিজের আইডিয়া অনুযায়ী সে লবণ মেশানো পানি ব্যবহার করে। আর এবার তার ডাম্পলিং আগের চেয়েও অনেক বেশি টেস্টি আর প্রায় পারফেক্ট হয়ে যায়। এভাবে ধীরে ধীরে তার বিক্রি বাড়তে থাকে। আর কয়েকদিনের মধ্যে সে এলাকায় তার ডাম্পলিং এর সুনাম ছড়িয়ে পড়ে। এরপর একদিন সে এলাকায় ডন সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে সে হাজির হয়। সে জানায় এখানে ব্যবসা করতে হলে প্রতি মাসে চাঁদা দিতে হয়। তখন গুন্ডাদের একজন জিয়ানের মেয়েকে ধরে নিয়ে যেতে চাইলে জিয়ান প্রচন্ড রেগে যায় এবং ছুরি তুলে নিয়ে তাকে মারার জন্য
এই দৃশ্য দেখে ডনের হঠাৎ তার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় তার মাও জিয়ানের মতো করেই তাকে আগলে রেখেছিল। এরপর ডন জিয়ানের কাছে ডাম্পলিং খেতে চায়। খাওয়ার পর সে তার লোকজনকেও খাওয়াতে বলে। সবাই খেয়ে একেবারেই মুগ্ধ হয়ে যায়। তখন ডন তার অ্যাসিস্ট্যান্টকে বলে সব বিল পরিশোধ করে দাও। অ্যাসিস্ট্যান্ট সঙ্গে সঙ্গে মোট 20টি প্লেট ডাম্পলিং এর দাম দিয়ে দেয়। এরপর ডন আরো বলে কয়েকদিন পর তার মায়ের জন্মদিন উপলক্ষে সে 500 পিস ডাম্পলিং এর অর্ডার দিয়ে যায়। এই কথা শুনে জিয়ান কৃতজ্ঞতা করে তাকে ধন্যবাদ জানায়। তারপরে একদিন আবারও পুলিশ আসে আর এবার সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সাথে তাদের গাড়িগুলোকেও নিয়ে যায়। অফিসার জানায় টার্মিনাল রাস্তা বন্ধ করে স্ট্রিট ফুড বিক্রি করা এক ধরনের অপরাধ আর এর শাস্তি সবাইকে পেতেই হবে। এই কথা শুনে জিয়ানের মেয়ে বলে ওঠে সামান্য অপরাধের জন্য শাস্তি কেন পেতে হবে। তখন জিয়ান তাকে থামিয়ে অফিসারের কাছে ক্ষমা চায়। সে বলে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো গাড়ির সাথে আটকে রাখা হয়েছে, আপনি আমাদের শাস্তি দিন কিন্তু দয়া করে ওদের ব্যাগগুলো ছেড়ে দিন। ওদের লেখাপড়া করিয়ে মানুষ বানানোর জন্য আমাকে রাস্তায় নেমে খাবার বিক্রি করতে হয়। এই কথাগুলো বলতে বলতেই জিয়ান একদমই ইমোশনাল হয়ে পড়ে। অফিসার মিস্টার হু এই অসহায় মানুষগুলোর আর্তনাদ বুঝতে পারে। এরপর সে সবাইকে এবং আটক করা সব জিনিসপত্র ছেড়ে দেয়, এমনকি সুশৃঙ্খলভাবে টার্মিনালে খাবার বিক্রি করার অনুমতিও দিয়ে দেয়। এক মহিলার ছেলে খুবই অসুস্থ ছিল। তাকে ডাক্তার দেখানোর জন্য অফিসার হু নিজের পকেট থেকে টাকাও বের করে দেয়। আর তার এমন মানবিক ব্যবহার সবাই ভীষণ খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। এরপর একদিন অফিসার হু আবার টার্মিনালে চলে আসে। জিয়ান প্রথমে ভাবে অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখার জন্য তাদের ধরতে এসেছে মনে হয়। তবে হু জানায় ভয় পাওয়ার কিছুই নেই, সে এসেছে ডাম্পলিং খেতে, কারণ জিয়ানের খাবারের সুনাম সে সবার মুখে শুনেছে। ডাম্পলিং খেয়ে সেও অনেক প্রশংসা করে এবং বলে এই শহরে ডাম্পলিং খুব একটা পাওয়া যায় না। এরপর অফিসার হু তার বাচ্চাদের জন্য অনেকগুলো ডাম্পলিং পার্সেল করে নিয়ে যায়। টাকা পরিশোধ করে বিদায় নিয়ে চলে যায়। তারপর প্রায় 5 বছর কেটে যায় আর বর্তমানে সে বন্দরটা অচল হয়ে পড়েছে। জিন একটা কাগজে লিখে রেখে যায় এখান থেকে তার সুস্বাদু ডাম্পলিং পাওয়া যাবে অ্যানাউন্সমেন্ট পার্কে। পাশে দেখা যায় সেখানে জিয়ান ছোটখাটো একটা দোকান খুলেছে আর তার ডাম্পলিং তার জনপ্রিয়তা আগের চেয়েও আরো বেড়েছে। লোকজন লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এমনকি একদিন একজন জাপানিজ লোকও আসে। সেও বাকিদের মতোই ডাম্পলিং এর ফ্যান হয়ে যায়। এরপর একদিন জিয়ানের আবার দেখা হয় অফিসার হু এর সাথে। সে বাচ্চাদের নিয়ে নুডলস খেতে বের হয়েছিল। জিয়ান জানায় এখন সে নতুন দোকান খুলেছে আর এই বলে তাদের দোকানে নিয়ে আসে। তারপর আরেকদিন অফিসার হু এবং তার বাচ্চাদেরকে জিয়ান ইনভাইট করে। সেখানে হু এর মেয়ে বলে মা চলে যাওয়ার পর সে এত টেস্টি খাবার আর কখনো খায়নি। আসলে হু এর স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর কয়েকদিন পর হু আবারও জিয়ানের দোকানে আসে। এবার হাতে একটা ফর্ম নিয়ে আসে, মূলত নিজের বাচ্চাদের আর জিয়ানের বাচ্চাদের একসাথে সুইমিং ট্রেনিং সেন্টারে ভর্তি করাতে চায়। তারপর আরো 1 বছর কেটে যায়। দেখা যায় জিয়ান বাচ্চাদের নিয়ে নিজের গ্রামের বাড়িতে গেছে। এতদিন তার মা জানতো জিয়ান সরকারি হসপিটালে চাকরি করছে আর স্বামী ও শাশুড়ির সাথে হংকং শহরে বসবাস করছে। কিন্তু এই প্রথম তার মা জানতে পারে যেদিন জিয়ান বাড়ি থেকে বের হয়েছিল সেদিনই তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। তারপর বহু চড়াই উতরে পেরিয়ে আসে নিজের একটি ব্যবসা দাঁড় করিয়েছে। এসব শুনে তার মাও চড়ে কাঁদতে শুরু করে। তারপর আরো কিছু সময় কেটে যায়। সারাদিন ডাম্পলিং বানিয়ে হাতে ব্যথা নিয়ে বাড়ি ফিরলে হুংজিং তার হাত মেসেজ করে দিত। তবে এদিকে নতুন একটা সমস্যা দেখা দেয়। কোনো একটা কারণে পার্কের আশেপাশে দোকানগুলো কিছুদিন বন্ধ রাখা হবে। তাই আগামী কয়েকদিন জিয়ান বাড়ি থেকে হোম ডেলিভারি করতে চায় আর হুংজিং খুশি মনে অনুমতি দেয়। এভাবে বাড়িতে বসেও তার ব্যবসা ভালো চলতে থাকে। এরপর একদিন হুংজিং বলে মনে হয় অফিসার হু তোমাকে পছন্দ করে, তুমি তাকে বিয়ে করতে পারো। এতে করে তোমার এবং তার বাচ্চারা বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে না আর তুমিও একজন সঠিক মানুষ পেয়ে যাবে। এদিকে ফু জিয়ানের মেয়ে বেকে জিজ্ঞেস করে ছুটির দিনে তার মা কোথায় সময় কাটায়।
বিয়ে জানায় মা সময় পেলেই কবরস্থানে চলে যায়। এই কথা শুনে হু সরাসরি কবরস্থানে চলে আসে এবং জিজ্ঞেস করে এত জায়গা থাকতে এখানে কেন আসে জিয়ান। বলে জীবনের দৌড়ঝাঁপ পেরিয়ে তখন নীরব আর শান্তি পরিবেশের জন্য কবরস্থানই তার কাছে সবচেয়ে ভালো অপশন মনে হয়েছে। এরপর হু জানায় সে বাচ্চাদের নিয়ে কানাডায় সেটেল হতে চায়, সেখানে লেখাপড়া আর জীবনযাত্রার মান আরো ভালো। হু বলে টার্মিনালে দাঁড়িয়ে সারাদিন কাজ করার পর যখন পিলারের পাশে গিয়ে নিজেকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করতে আর অপেক্ষা করতে শেষ ফেরিটার কখন আসবে, কখন আরো কয়েকটা পয়সা রোজগার করতে পারবে বাচ্চাদের জন্য, আড়ালে দাঁড়িয়ে আমি তোমার সেই চিন্তিত মুখটা দেখতাম আর ভাবতাম আমার বাচ্চাদের জন্য এমন একটা মায়ের খুবই প্রয়োজন। এই বলে হু হাত বাড়িয়ে দেয়, তবে জিয়ান কিছু একটা ভেবে তার হাত ধরে না। এরপর একদিন একটা মেয়ে এসে জানায় তার বস জিয়ানের সাথে দেখা করতে চায়। জিয়ান সেই অফিসে গিয়ে দেখে অফিসের বস হচ্ছে সেই জাপানিজ লোকটা যে তার ডাম্পলিং এর বিশাল ভক্ত ছিল। সে জিয়ানকে জানায় তার একটা বড় সুপার শপ আছে যেখানে সব ধরনের পণ্য বিক্রি হয়, আর তারা চায় জিয়ানের সুস্বাদু ডাম্পলিংও তাদের সুপার শপে বিক্রি করতে। তবে এর জন্য একটা ফ্যাক্টরির দরকার হবে যাতে পর্যাপ্ত চাহিদা অনুযায়ী ডাম্পলিং সরবরাহ করা যায়। জিয়ান খুশি মনেই অফার গ্রহণ করে। এরপর সবাইকে নিয়ে সে নিজের নতুন ফ্যাক্টরি উদ্বোধন করে যেখানে অল্প পরিসরে কয়েকজন স্টাফ নেওয়া হয় ডাম্পলিং বানানোর কাজ দ্রুত করার জন্য। তবে সবকিছু তত্ত্বাবধানে সবসময় জিয়ান নিজেই উপস্থিত থাকে। এদিকে অফিসার হু তাকে কানাডার ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করে, অর্থাৎ সে এখনো চায় জিয়ানকে তার সাথে কানাডায় নিয়ে যেতে। তারপর জিয়ান হু এবং তার বাচ্চাদের ইনভাইট করে এবং তাকে বুঝিয়ে বলে সে তার ব্যবসায় ফোকাস করতে চায়, কানাডায় যাওয়া তার পক্ষে কখনো সম্ভব নয়। তবে হু এর প্রতি তার একটা ফিলিংস ছিল, কারণ হু যখন চলে যাচ্ছিল তখন জানালার পাশে দাঁড়িয়ে দূর থেকে তাকে দেখে যায়। এরপর একদিন জিয়ান ফ্যাক্টরিতে গিয়ে দেখে স্টাফরা ডাম্পলিং এর স্কিন খুব মোটা আর শুকনো করে ফেলেছে। এই দেখে সে রেগে গিয়ে সেদিনের বানানো সব ডাম্পলিং ফেলে দিতে বলে, ফলে সুপার শপে ডেলিভারি দিতে না পারায় কিছুটা লস হয়। তবে এখান থেকে বোঝা যায় নিজের ডাম্পলিং এর গুণগত মান নিয়ে সে কতটা সিরিয়াস। এরপর ধীরে ধীরে আরো অনেক সুপার শপ থেকে সুপার মার্কেট থেকে অফার আসতে থাকে। সবাই জিয়ানের এই ডাম্পলিং বিক্রি করতে চায়, তবে তার শর্ত ছিল প্যাকেজিং এবং তার নাম নিজেরই হবে। সেই শর্ত অনুযায়ী পুরো দেশে সুপার মার্কেট শপে তার ডাম্পলিং ছড়িয়ে পড়ে। একদিন জিয়ানের গ্রাম থেকে ফোন আসে দ্রুত বাড়িতে যাওয়ার জন্য। গিয়ে সে জানতে পারে তার মা মারা গিয়েছে। এতে সে ভেঙে পড়লেও আবার নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে যায়। কিছুদিন পর আগের চেয়ে আরো বড় একটা ফ্যাক্টরি খোলে যেখানে ময়দা মাখার মতো কষ্টকর কাজ মেশিন করা হয়। তখন হংজি হাসতে হাসতে বলে, এবার আর তোমার হাত মেসেজ করতে হবে না। জিয়ান উত্তর দেয়, এখন থেকে আমি আপনার হাত মেসেজ করব। তার সেই মূর্তিটা জিয়ানকে উপহার দেয়, যেটার সামনে বসে সে জীবনের খারাপ সময়গুলোতে প্রার্থনা করত। এরপর একদিন বাড়ি ফেরার পথে জিয়ান রাস্তার পাশে ওই অসহায় লোককে বোতল কুড়াতে দেখে। কাছে গিয়ে ভালো করে তাকাতেই সে খুশিতে আত্মহারা হয়ে যায়। লোকটা আর কেউ নয়, আঙ্কেল রিজার্ড। অনেক বছর পর তাকে খুঁজে পেয়ে জিয়ান ফ্যাক্টরিতে নিয়ে আসে এবং বলে, এখন থেকে আমি আপনার সেবা করব। আপনি আমাদের সাথেই থাকবেন, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় আপনি বাবার মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এরপর জিয়ান তাকে ডাম্পলিং খেতে দেয় আর জিজ্ঞেস করে এর টেস্ট ঠিক আগের মতোই আছে কিনা। আঙ্কেল ডেজার্ট হেসে জানায় এখন আগের চেয়েও টেস্ট আরো ভালো হয়েছে। এরপর একদিন জিয়ান দেখে একটা বাচ্চা বার্গার খাচ্ছে। সে তখন ফ্যাক্টরির সবার সামনে বার্গার কিনে আনে আর সবাইকে বলে এই বার্গার হচ্ছে আমেরিকান একটা খাবার যা এখন তাদের শহর পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক সেভাবেই সে চায় ডাম্পলিং ও একদিন পৃথিবীর সব শহরে পৌঁছাক। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার মেয়ে একটা আইডিয়া দেয়। তার এক বন্ধুর কোম্পানি আছে যারা ফ্রোজেন পদ্ধতিতে এক দেশের খাবার অন্য দেশে পাঠায়। জিয়ান মেয়ের কথায় রাজি হয়ে যায়, সেই কোম্পানির সাথে ডিল করে, যার ফলে তার ডাম্পলিং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। একদিন স্পিচ দিতে গিয়ে জিয়ান বলে আজ তার স্বপ্ন পূরণ হয়েছে, আর এই স্বপ্নের পেছনে যাদের অবদান আছে
পর থেকে সে ধন্যবাদ জানায় সেই বয়স্ক দম্পতিকে যারা তাকে বিশ্বাস করে প্রথমে কাজ দিয়েছিল এবং এই শহরে আসতে সাহায্য করেছিল। ধন্যবাদ জানায় তার কাজিন ইয়াংজিকে যে সব সময় তার পাশে ছিল। ধন্যবাদ জানায় মার্কিন হং জিকে যে বিনা পয়সায় তাকে তার বাচ্চাদের আশ্রয় দিয়েছিল, বড় বোনের মতো আগলে রেখেছিল সবচেয়ে অসহায় সময়। ধন্যবাদ জানায় সেই বয়স্ক লোকটাকে যে তাকে এক্সট্রা উপার্জনের জন্য ট্রাম্প পুরস্কারের কাজ দিয়েছিল। আর আঙ্কেল ডেজার্টের কথা না বললেই নয়, যখন সে আহত করতে যাচ্ছিল তখন এই মানুষটাই তার বাচ্চাদের খাবার দিয়েছিল, ডাম্পলিং বিক্রি করার আইডিয়া দিয়েছিল আর ছায়ার মতো পাশে ছিল। এমনকি পুলিশ অফিসার মিস্টার হুকেও সে ধন্যবাদ জানায়, যার অনুমতি না পেলে টার্মিনালে ব্যবসা করা সম্ভব হতো না। এরপর জিয়ান তার মেয়েদের নিয়ে আবার সে বন্দরে যায়। অতীতের স্মৃতিগুলো মনে পড়তে থাকে। সেখানে প্রথম কিছু স্কুল স্টুডেন্ট তার কাছ থেকে খাবার কিনেছিল, যেখানে পুলিশের ভয়ে দৌড়ে পালাতে হতো, যেখানে এক বয়স্ক লোক বলেছিল ডাম্পলিং এর স্কিন আর একটু পাতলা করা দরকার। তারপর তারা সেই পিলারের পাশে গিয়ে দাঁড়ায়, যেখানে পিঠ থেকে দাঁড়িয়ে সে শেষ ফিরির অপেক্ষা করত। ভাবতো কিভাবে বাচ্চাদের জন্য আরো কিছু টাকা রোজগার করা যায়। জীবন মানুষকে কত কিছুই না দেখায়, কত কিছুই না শেখায়। আর চেষ্টা করলে একজন মানুষ কতটা নিচ থেকে কতটা উপরে উঠতে পারে সেসব ভেবে তার তিনজন অঝরে কাঁদতে থাকে। আসলে এই গল্পটা জিয়ান নামের একজন চাইনিজ নারীর সত্য ঘটনা, যার ডাম্পিং পুরো পৃথিবীতে জনপ্রিয় করে তুলেছিল। আর এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, কার চোখের কোণায় অজান্তেই জল চলে এসেছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি নেক্সট গল্পের অনুপ্রেরণা পাবো। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।